নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু, সেটা হচ্ছে বিভিন্ন আন্দোলন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো 19 শতকে হয়েছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। আগের দিন তোমাদের আমি সাঁওতাল বিদ্রোহ, একটা উপজাতীয় কৃষক বিদ্রোহ যেটাকে বলে, ট্রাইবাল ফার্মার রিভোল্ট যাকে বলে, সেটা আলোচনা করেছিলাম, সেটা সাঁওতাল বিদ্রোহ। আজকে আমি সেই রকমই বিদ্রোহ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কৃষকরা, উপজাতিরা যে সমস্ত আন্দোলন এবং বিদ্রোহ করেছিল সেইগুলো কয়েকটা আমি আজকে একসঙ্গে আলোচনা করব। মানে বিভিন্ন মুভমেন্ট, হ্যাঁ, ফার্মারদের বিভিন্ন মুভমেন্ট, ট্রাইবালদের বিভিন্ন মুভমেন্ট, এগুলো আজকে ডিসকাস করব 19th সেঞ্চুরিতে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যেগুলো হয়েছিল। আচ্ছা, প্রথম যে আন্দোলনের কথা বলবো সেটি হলো ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন বা ওয়াহাবি মুভমেন্ট। এই ওয়াহাবি আন্দোলন 19 শতকে ঘটে যাওয়া ভারতবর্ষে সংগঠিত, এটা একটা ধর্মীয় এবং সামাজিক সংস্কার আন্দোলন ছিল। মানে 19th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে এই ওয়াহাবি মুভমেন্ট ছিল একটা রিলিজিয়াস এবং সোশ্যাল রিফর্মেটিভ একটা মুভমেন্ট যাকে বলে। তো এই আন্দোলন মূলত কিন্তু প্রথমে শুরু হয়েছিল আরবে শুরু হয়েছিল আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। ভারতবর্ষে পরে হয়েছিল, আরবে প্রথম এই আন্দোলনের সূচনা হয়েছিল। আর ভারতবর্ষে এই আন্দোলন কে শুরু করেছিলেন? রায়বেরেলি অঞ্চলের সৈয়দ আহমদ নামে একজন ব্যক্তি। রায়বেরেলি অঞ্চলের সৈয়দ আহমদ নামে এক ব্যক্তি, তিনি সেই আরবের আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু ভারতবর্ষে এই আন্দোলন শুরু করেছিলেন। আর এই আন্দোলন হয়েছিল কিসের জন্য, কেন হয়েছিল? আসলে সেই সময় মুসলিম সমাজে, মানে হিন্দু সমাজে যেমন সংস্কার হয়েছিল ধর্মীয় সামাজিক দিকে, মুসলিম সমাজেও সংস্কার হয়েছিল। আমি তোমাদের আলিগড় আন্দোলন সম্পর্কে বলেছি। ঠিক সেরকম ভাবে সেই সময় মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার, মানে মুসলিম সোসাইটিতে যে সুপারস্টিশন ছিল সেই কুসংস্কারের বিরুদ্ধে এবং যে সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপ, মানে ইসলামিক রিলিজিয়ানের এগেইনস্টে যে সমস্ত কাজকর্ম হতো সেইগুলোর বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন ছিল, এগুলোর এগেইনস্টে এই মুভমেন্ট ছিল। এর সঙ্গে সঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও কিন্তু এই আন্দোলন ছিল। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ গভর্নমেন্টের এগেইনস্টেও কিন্তু এরা এই মুভমেন্টটা করেছিল। তাই এই হচ্ছে ওয়াহাবি আন্দোলন। সংক্ষেপে বললাম, মূলত এটি একটি ধর্মীয় আর সামাজিক সংস্কার আন্দোলনই ছিল। পরবর্তীকালে এটি ব্রিটিশ সরকারের বিরুদ্ধেও কিন্তু আন্দোলনের মূলটা ঘুরে গেছিল আর কি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও কিন্তু এরা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল। আচ্ছা, এরপরে বলবো আমি বারাসাত বিদ্রোহের কথা। বারাসাত বিদ্রোহ, যাকে তিতুমির বিদ্রোহ কিন্তু বলা হয়। বারাসাত বিদ্রোহ বা বারাসাত রিভোল্ট, যাকে তিতুমির বিদ্রোহ বা তিতুমির রিভোল্টও বলা হয়। এই বারাসাত বিদ্রোহ ছিল 19 শতকে, এটাও 19th সেঞ্চুরিতেই হয়েছিল। এটা একটা ছিল সশস্ত্র প্রতিরোধ আন্দোলন, একটা কৃষকদের একটা সশস্ত্র প্রতিরোধ আন্দোলন ছিল, মানে একটা আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্ট ছিল। আর এই বিদ্রোহ মানে নেতৃত্ব কে দেন? এই বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির, যার নাম অনুযায়ী বিদ্রোহের নাম হচ্ছে তিতুমির বিদ্রোহ। এই বিদ্রোহের নাম নেতৃত্ব দেন তিতুমির, যার প্রকৃত নাম বা আসল নাম হলো মীর নিসার আলী। কি নাম? মীর নিসার আলী। আর এই বারাসাত বিদ্রোহ শুরু হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। 1830 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল বা শুরু হয়েছিল। এই যে তিতুমির, তিনি এই ওয়াহাবি আন্দোলনের কথা যে আলোচনা করলাম, সেই ওয়াহাবি আন্দোলনের দ্বারা কিন্তু তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। এদের যে মতবাদ, এদের যে আইডিওলজি, সেই আন্দোলনের মতবাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, ইন্সপায়ার্ড হয়ে তিতুমিরও কি করেছিলেন, এই নারকেলবেড়িয়া অঞ্চলে, বারাসাতের নারকেলবেড়িয়া অঞ্চলে তিনি কিন্তু ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন। আবার নিজের মতো করে তিনি, মানে ওয়াহাবি আন্দোলন মানেই তো মুসলিম বিভিন্ন সমাজের কুসংস্কার দূর করা, তো তিতুমিরও কিন্তু এই আন্দোলনের মাধ্যমে নেতৃত্ব দিয়েছিলেন এই ওয়াহাবি আন্দোলন। আর এবারে আসি বারাসাত বিদ্রোহের কথা। বারাসাত বিদ্রোহ যেটা হয়েছিল কেন? আসলে বারাসাত অঞ্চলে যে সমস্ত স্থানীয় জমিদার, তারপর নীলকররা, মানে ইন্ডিগো প্ল্যান্টার, ওখানকার লোকাল যারা জমিনদার, তারা কি করতো? কৃষকদেরকে প্রচন্ড পরিমাণে অত্যাচার করতো।
এবং তাদের উপরে অতিরিক্ত কর চাপিয়ে দিত, যেটা সবসময় করে এসেছে তারা, মানে এক্সট্রা কর চাপিয়ে দিত, তাদের উপর টর্চার করত। এই সবের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ, এগুলোর এগেনস্টে প্রতিবাদ স্বরূপ তিতুমির কি করেছিলেন, 1830 খ্রিস্টাব্দে একটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, একটা ব্যাম্বু ফোর্ট তৈরি করেছিলেন, করে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তিনি রিভোল্ট করেছিলেন। কিন্তু এই বিদ্রোহ কিন্তু বেশি দিন টেকেনি, মাত্র 1 বছর। 1831 খ্রিস্টাব্দে মানে 1831 এরকম সময় ব্রিটিশ বাহিনী কিন্তু এই দেশে তারা কিন্তু কি করলো, তারা বাঁশের কেল্লা কামান থেকে ধ্বংস করে দিল। কামান থেকে মানে কামানটাকে চালিয়ে আর কি, ক্যাননকে ফায়ার করে আর কি, কামান থেকে বাঁশের কেল্লাকে তারা ধ্বংস করে দিয়েছিল, ব্যাম্বু ফোর্টটাকে তারা কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছিল। এটা 1831 সালেই করেছিল। এবং তারপর স্বভাবতই তিতুমির এবং তার যে সমস্ত অনুসারীরা ছিল, ফলোয়াররা ছিল, তাদের সঙ্গে ব্রিটিশদের সংঘর্ষ হয়, ফাইটিং হয়, এবং সেই যুদ্ধে বা সেই সংঘর্ষে কিন্তু তিতুমির এবং তার অনুসারীরা মারা যান, তাদের মৃত্যু হয়। কিন্তু এই বিদ্রোহ, এই বারাসাত বিদ্রোহ কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করতে কৃষকদের মধ্যে যথেষ্ট সাহায্য করেছিল। কৃষকরা এরপরে কিন্তু আরো বেশি প্রতিবাদী হয়ে উঠেছিল, তিতুমির সেই ভাবনাটাকে কিন্তু জাগিয়ে তুলতে সাহায্য করেছিল। তাই বারাসাত বিদ্রোহ 1 বছর হতে পারে, একটা বছর ধরে মাত্র বিদ্রোহটা হলেও এই বিদ্রোহের কিন্তু গুরুত্ব কিছু কম ছিল না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এর রোল ছিল আর কি। এবার এরপরে আলোচনা করব নীল বিদ্রোহের কথা। নীল বিদ্রোহ মানে ইন্ডিগো রিভোল্ট। নীল বিদ্রোহ সম্পর্কে তোমাদের আমি আগে আলোচনা করেছি, তোমাদের যখন কৃষির বাণিজ্যিকীকরণ 4র্থ অধ্যায় যখন পড়িয়েছি, তখন তোমাদের আমি ডিটেলসে বলেছি যে এই নীলকররা কিভাবে আসে, কিভাবে তারা চাষিদের উপর অত্যাচার করে, সবই আলোচনা করেছি, ডিটেলসে আরো আছে। আমি আজকে সংক্ষেপে একটুখানি বলবো। এই নীল বিদ্রোহ হয়েছিল বা ইন্ডিগো রিভোল্ট, এটা হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে, 1859 থেকে 1860 এরকম সময় এই রিভোল্ট হয়েছিল বা এই বিদ্রোহ হয়েছিল। বাংলায় কি কারণে বিদ্রোহ হয়েছিল? বাংলায় নীল চাষ মানে ইন্ডিগো প্ল্যান্ট এবং নীলকরদের অত্যাচারকে কেন্দ্র করে, ইন্ডিগো প্ল্যান্টাররা যে টর্চার করছিল তারকে কেন্দ্র করে কিন্তু বাংলাতেই বিদ্রোহ হয়েছিল। আর এই বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, এরা কিন্তু এই বিদ্রোহের নেতৃত্ব দেন। আর এই বিদ্রোহকে কেন্দ্র করে দীনবন্ধু মিত্র তিনি নীল দর্পণ নাটক লিখেছিলেন 1860 খ্রিস্টাব্দে 1860-তে, এবং সেইখানে তিনি ভালো করে নাটকের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন কিভাবে নীল চাষিদের উপরে নীলকরেরা অত্যাচার করছে, এবং সেই নাটক দেখে শিক্ষিত সম্প্রদায় তারা কিন্তু নীলকরদের উপরে ক্ষুব্ধ হয়ে উঠেছিল, নীলকরদের বিরুদ্ধে মানে নীলকরদের অত্যাচারের কথা জানতে পেরেছিল। তাই নীল দর্পণ নাটকটি কিন্তু, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ভূমিকা কিন্তু অনেক সমাজে নীলকরদের বিরোধী মনোভাব তৈরি করার জন্য, এগেনস্টে একটা মনোভাব তৈরি করার জন্য কিন্তু এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির ভূমিকা যথেষ্ট ছিল। এবং আর এর সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের নাম তোমাদের আমি আগেই বলেছি, সাঁওতাল বিদ্রোহের সম্পর্কেও কিন্তু তিনি লিখেছিলেন কোন পত্রিকায়? তার হিন্দু পেট্রিয়ট পত্রিকায়। আর নীল বিদ্রোহ সম্পর্কেও কিন্তু তিনি লিখেছিলেন, তিনি ইন্ডিগো রিভোল্ট নিয়েও তিনি অনেক কথা লিখেছিলেন তার সংবাদপত্রে। তিনি লিখেছেন কিভাবে নীল চাষিদের উপরে নীলকরেরা অত্যাচার করছে, সেই বর্ণনাকে তিনি তুলে ধরেছিলেন। হ্যাঁ, এই সমস্ত কথা তিনি হিন্দু পেট্রিয়ট পত্রিকায় লিখে গেছেন। আরেকটা পত্রিকা যেটা সোমপ্রকাশ পত্রিকা, এটাও কিন্তু নীল চাষিদের জন্য সওয়াল করেছিল, প্রতিবাদ করেছিল। তাই এই যে সমস্ত পত্রিকা, নাটক সমাজে চারিদিকে সব শিক্ষিত সম্প্রদায় তুলে ধরেছিল, তাদের জন্য কিন্তু নীলকরেরা একটু চাপে পড়ে গেছিল, নীলকররা ইন্ডিগো প্ল্যান্টাররা একটু কিন্তু প্রেসারে ছিল। এবং 1863 খ্রিস্টাব্দে 1863 এরকম সময় কিন্তু এই নীল বিদ্রোহ কিন্তু শেষ হয়ে যায়, ইন্ডিগো রিভোল্ট শেষ হয়ে যায়। এবং কিন্তু বাংলাতেও কিন্তু ততদিনে নীল চাষ কিন্তু ধীরে ধীরে কমে যেতে থাকে, আর হয় না। মানে এই সমস্ত সমাজে বিভিন্ন জায়গা থেকে যখন প্রতিবাদ চলতে থাকে, তখন কিন্তু এই মানে নীলকরেরাও কিন্তু মানে হতে বাধ্য হয়, তারা সেখান থেকে চলে যায়, আর বাংলায় নীল চাষ হয় না। তাই এদের এই সমস্ত নাটক, পত্রিকা, সংবাদপত্র এদের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। এটা হলো নীল বিদ্রোহের কথা। এবারে আসি আমি ফরাজি আন্দোলন সম্পর্কে বলবো।
ফরাজি আন্দোলন এটাও কিন্তু ওয়াহাবি আন্দোলনের মতো একটা ধর্মীয় এবং সামাজিক সংস্কার আন্দোলন ছিল। এটাও একটা যেটা 19th সেঞ্চুরিতে হয়েছিল বা 19 শতকে হয়েছিল, একটা ধর্মীয় রিলিজিয়াস আর একটা সোশ্যাল রিফর্মেটিভ মুভমেন্ট ছিল। এটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল ব্রিটিশ ভারতের পূর্বাঞ্চলে, ব্রিটিশ ইন্ডিয়ার ইস্টে। কোথায় সেটা? বর্তমানে বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে। এই জায়গাতে কিন্তু এই ফরাজি আন্দোলন বা মুভমেন্টের সূচনা হয়েছিল এবং এর নেতৃত্ব কে দেন? নেতৃত্ব দেন হাজি শরিয়ত উল্লাহ। এবং এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলাম ধর্মের সঠিক চর্চা, ইসলামিক রিলিজিয়ানের প্রপার প্র্যাকটিস, তার সঙ্গে সঙ্গে স্থানীয় জমিদার এবং নীলকরদের অত্যাচারের হাত থেকে কৃষকদের মুক্তি দেওয়া। মানে ওখানকার যে লোকাল যারা, সব জায়গায় তো নীলকর সাহেবরা অত্যাচার করছিল চাষিদের উপরে, তো সেই নীলকরদের এই অত্যাচারের হাত থেকে সেই অঞ্চলের কৃষকদেরকে মুক্তি দেওয়া, এটাও কিন্তু এই বিদ্রোহের একটা লক্ষ্য ছিল। আর 19 শতকের শেষ অবধি কিন্তু এই বিদ্রোহ চলেছিল, 19th সেঞ্চুরির এন্ডিং অবধি এই ফরাজি মুভমেন্ট বা ফরাজি আন্দোলন কিন্তু চলেছিল, অনেক দিন চলেছিল কিন্তু। আর এরপরে আমি লাস্ট যে বিদ্রোহটার কথা বলবো বা হ্যাঁ, সেই বিদ্রোহটির নাম কি? মুন্ডা উলুগুনান বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ, মুন্ডা উলুগুনান বুঝতেই পারছো তোমরা, এটাও একটা 19 শতকে ঘটে যাওয়া উপজাতীয় কৃষক বিদ্রোহ, মানে ট্রাইবাল যে রিভোল্ট যেটা ছিল, ট্রাইবাল মুভমেন্ট, ট্রাইবালরা করেছিল, যারা যেমন সাঁওতাল বিদ্রোহ বললাম উপজাতিরা, তা মুন্ডা উলগুনানরাও কিন্তু একটা উপজাতি ছিল, তাদেরও একই রকম ভাবেই তারা বিদ্রোহ করেছিল। আর এই বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে, 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ, এরকম সময় কিন্তু এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল। আর এই মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন কে? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা তোমরা অনেকেই তার নাম শুনে থাকবে। আর এই মুন্ডারা কেন বিদ্রোহ করেছিল? সে একই রকম সাঁওতালদের মতোই কারণ। ওই দিকু যাদের কথা বলেছিলাম, বহিরাগত মহাজন সাঁওতালদের সম্পর্কে বলার সময়, তো সেই বহিরাগত মহাজন বা দিকুরা এদের জমি দখল করে নিচ্ছিল, ক্যাপচার করে নিচ্ছিল, এবং তার জন্য তারা কিন্তু ওই দিকুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল, তাদেরকে তাড়িয়ে দিতে চেয়েছিল। তার সঙ্গে সঙ্গে তারা তখন সেখানকার স্থানীয় জমিদার মহাজন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও কিন্তু তারা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে উঠেছিল, ব্রিটিশ সরকারের বিরুদ্ধেও কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে উঠেছিল, অফেন্ডেড হয়ে উঠেছিল, এবং তাই তারা চেয়েছিল যে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে তারা বিরসা মুন্ডার শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বিরসা মুন্ডাকে তারা শাসক হিসাবে চেয়েছিল আর কি, তাদের উপরে শাসন করবে। কিন্তু এই বিদ্রোহ কিন্তু ব্রিটিশ বাহিনী দমন করে দিয়েছিল। বিরসা মুন্ডাও এই বিদ্রোহে মারা যান। কিন্তু এই মুন্ডা উপজাতি বিদ্রোহ কিন্তু একটা বড় বিদ্রোহ হয়েছিল এবং এটাও কিন্তু উপজাতিদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করতে যথেষ্ট সাহায্য করেছিল। এগুলো সংক্ষেপে তোমাদের এই বিদ্রোহগুলো নিয়ে বললাম। মানে এই বিদ্রোহগুলোকে নিয়ে বিস্তারে পড়তে গেলে অনেক বড় বড় বিদ্রোহ, এগুলো কেন হয়েছিল, তার কি প্রেক্ষাপট, সেগুলো আরো বিস্তারে জানা যায়। কিন্তু আমি সংক্ষেপে এগুলো তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেইটুকু হিসাবে কিন্তু তোমাদের আলোচনা করলাম। প্রত্যেকটা বিদ্রোহ তোমাদেরকে আমি বললাম এবং তাদের কারা কারা নেতৃত্ব দিয়েছেন, কেন সেই বিদ্রোহ হয়েছিল, কোথায় হয়েছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কখন সেগুলো দমন হয়েছিল। সব কটাই কিন্তু মূলত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হয়েছিল, ব্রিটিশ বিরোধী এগুলো আন্দোলন ছিল। বাকি সবকিছু লক্ষ্যের সঙ্গে সঙ্গে ব্রিটিশ বিরোধী, মানে নীলকর জমিদার মহাজন সব একসঙ্গে এদের বিরুদ্ধেই কিন্তু এই বিদ্রোহগুলো 19 শতকের চারিদিকে হয়েছিল। এবং এর থেকেও সর্বোপরি যে বিদ্রোহটা হয়েছিল সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ, 1857 খ্রিস্টাব্দে হয়েছিল। সেটা আমি পরের দিন বিস্তারে ডিটেলসে আলোচনা করব, তা অনেকটা বড় ব্যাপার, তাই ওটা বিভিন্ন জায়গায় হয়েছিল, তো ওটাকে আমাকে ভালো করে তোমাদের ব্যাখ্যা করতে হবে। আজকে আমার এই সমস্ত বিদ্রোহগুলো আলোচনা এখানেই শেষ করলাম এবং আলোচনা শেষে সবাইকে বলতে চাই যে তোমরা পড়াশোনা করছো তো, আমার কিন্তু অষ্টম শ্রেণীর এই পঞ্চম অধ্যায়ে আর একটা বিষয় আলোচনা করলে আমার পঞ্চম অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে, আর পরীক্ষাও কিন্তু সামনে এগিয়ে আসছে, আর বেশি দিন বাকি নেই। তোমরা পড়াশোনা করছো তো, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো তো, তোমাদের হতে উপকার হবে আশা করি, অবশ্যই তোমরা দেখছো। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আর যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এবং তোমরা যে দেখছো এইভাবেই বুঝতে পারছো তোমাদের আমার আস্তে আস্তে ধীরে ধীরে 150 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা ছাত্রীরা সবাই যে দেখছো উপকৃত হচ্ছ, এটাই তার প্রমাণ।
এবং অনেকেই কমেন্ট করছো, সেটাও কিন্তু তার প্রমাণ। আমার খুব ভালো লাগছে। এভাবেই তোমরা আমার চ্যানেলকে দেখো, ইতিহাসকে ভালোবাসো, শিক্ষার পথে এগিয়ে যাও। এখানে আলোচনা শেষ করলাম। নমস্কার।